হানি মির্জা বজদিরা আবার স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। সরকারের মাস পূরণ হতে আর অল্প কিছুদিনই আছে, 2 মাস পূরণ হতে। আমরা সরকারের সংকট বলতে সরকার যে সংকটগুলো সামনে পড়ছে এবং সেই সংকট উত্তরণে যে চ্যালেঞ্জ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। সরকারের সংকটগুলো চ্যালেঞ্জ এবং এই বিষয়ের সঙ্গে আমরা আরও বেশ কিছু আলোচনা আনতে চাই। যেমন বিরোধী দল গণভোট বাস্তবায়নের জন্য আজকে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি নিয়ে আলোচনা করতে চাই। গণমাধ্যমে বিভিন্নভাবে গণমাধ্যমে নানান ধরনের সত্য অসত্য, মিথ্যা, অপপ্রচার চলছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের নামে বিভিন্ন ধরনের অনুসন্ধানী প্রতিবেদন দেখছি আমরা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন আজকে বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক আজাদ মজুমদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক প্রথমে শিরোনাম দেখে আসবে, শিরোনাম দেখে তারপর আলোচনা শুরু করব। অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ সংসদে উপস্থাপন, গণভোট, গুম ও মানবাধিকার কমিশনে এখনই বিল নয়। সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক, জ্বালানি নিয়ে চলমান পরিস্থিতিতে অফিস পরিচালনা, স্কুলের ক্লাস নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে। সংস্কার ধামাচাপা দিয়ে সংবিধানে সংশোধনী আনতে চায় সরকার, অভিযোগ জামায়াতের। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে 11 দলের বিক্ষোভ। আসছিলাম পরশুদিন, পরে ফেরত দিছে, পরে আবার কালকা হিসাব হয়েছে। হামে এখনো পর্যন্ত অর্ধশত শিশুর মৃত্যু, বিগত সরকারের টিকা না দেওয়ায় সংকট, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। তদন্তে কমিটি গঠনের দাবি। এবং দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই, সংসদে প্রশ্নোত্তর পর্বে জ্বালানি মন্ত্রী। আমাদের রিফাইনারিতে তেল আছে এবং আমরা তেল ক্রুড কিনেছি, ক্রুড আসছে, এবং রিফাইনারিতে আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। গেলে তো তেল নেই, তখন আমরা কি করবো? আমরা তো চালা ভাত খাই। 10টা তেলের পাম্পের মধ্যে 4টে খোলা রাখছে আর 6টাই বন্ধ রাখছে। পাম্পের সামনে আজও দীর্ঘ লাইন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। মাহবুবুর রহমান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই একটি বিষয় বলতে হলো যে সংকটগুলো আমরা দেখছি, যে যেমন জ্বালানি সংকটের কথা আমরা সাধারণভাবে যেই স্ট্রাকচার জানি বাংলাদেশের, অকটেন পেট্রোলের খুব একটা সংকট থাকার কথা না, কারণ অকটেন পেট্রোল আমরা অন্যভাবে আহরণ করা হয়, ক্রুড অয়েল থেকেও আসা, এবং কিন্তু এরপরও আমরা গণমাধ্যমে দেখছি যে মাত্র 8 থেকে 10 দিনের আছে, কিন্তু সেখানে কিন্তু 8 থেকে 10 দিনের সঞ্চয় আছে। আর জ্বালানি মন্ত্রী কিন্তু বলেছেন যে কোনো সংকট নাই, আমাদের বিভিন্ন জায়গার থেকে আসছে জ্বালানি। এই জায়গাটিকে আপনি রিলেট করেন কিভাবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ যারা দেখছেন। আসলে 8-10 দিনের জ্বালানি মজুদ আছে, এই বিষয়টা মনে হয় আরও 20-25 দিন আগেই গল্প। আমরা নিউজ দেখেছি, আরও 20-25 দিন আগেও বলেছি একই কথা, 8-10 দিনের। এখনও বেশ কিছু গণমাধ্যমে এগুলো বলছে, এখনও বলছে যে 8-10 দিন। তো আসলে এই 8-10 দিনের সময়সীমাটা কখন শুরু আর কখন শেষ, এটা একটা বিষয়। আর জ্বালানি মন্ত্রী যে বিষয়টা বলেছে, নিশ্চয়ই উনি দায়িত্বশীল জায়গায় আছেন, উনি ওনার মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন আশা করছি, এবং সেই হিসাবে উনি সঠিক তথ্যই প্রদান করেছেন। এটা এই জন্য বলছি যে যা পূর্বের যে নিউজ, সে অনুযায়ী দেখা গেছে যে 8-10 দিনে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু উনি বলেছিলেন যে না, আমাদের সংকট মোকাবেলা করার মতো একটা অবস্থা আছে। তবে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই আপনার একটা সংকট তৈরি হয়েছে জ্বালানি তেলের। তো এই সংকটটা তো আসলে বহুমুখী সংকট, আপনি অকটেন একেবারে সেপারেটলি এটা দেখার কোনো সুযোগ নেই।
আমাদের জ্বালানির এই সংকটগুলো যেহেতু সারা বিশ্বেই আছে, সেই ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বনের তো অবশ্যই প্রয়োজন আছে, এবং সেটা আমার মনে হয় সেই জায়গা থেকেই সরকার যে পেট্রোল পাম্পগুলোতে সীমিত পরিমাণে দেওয়ার অকটেন বা পেট্রোল দেওয়ার যে প্রবণতা, আমার মনে হয় সেই জায়গা থেকেই। কারণ আপনার এই জ্বালানি সংকটের সাথে সাথে তো অর্থনৈতিক সংকটও, যখন এইরকম একটা যুদ্ধ অবস্থা বিরাজ করে, তখন অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার একটা সুযোগ থাকে। তো সেই হিসাব করে, কারণ আমাদের দেখেন, আমাদের দেশের অধিকাংশ শ্রমিক হিসেবেই আমাদের যারা অভিবাসী আছে, বাইরে যায়, তারা কিন্তু আমাদের এক্সপার্ট না। শ্রমিক হিসেবেই বেশিরভাগ লোকজনদের মধ্যপ্রাচ্যে কাজ করে। সুতরাং মধ্যপ্রাচ্যে যদি কোনো সংকট তৈরি হয়, সেই সংকটটা কিন্তু আমাদের অর্থনীতি সহ সার্বিকভাবে আমাদেরকে আচ্ছা, মন্ত্রীর আজকে একটি বিষয় আলোচনা হচ্ছিল যে প্যানিক বাইং। প্যানিক বাইংয়ের একটা বিষয় এখন দেখা যাচ্ছে মনে হয় আমাদের ভোক্তাদের মধ্যে। এই জায়গাটার থেকে সরকার, এই যে সরকার বারবার বলছে যে তাদের ঘাটতি নেই, সরকার কোনো সংকট নেই, এটা পৌঁছাচ্ছে না কেন? সাধারণ মানুষ বিশ্বাস করছে না কেন? এটা তো নির্বাচিত সরকার, মানে মনে হচ্ছে কি না যে অবিশ্বাসের একটা বিষয় আছে? এইটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, এটা আমাদের একটা প্রবণতার বিষয়। আপনি দেখবেন প্রতি বছরই রমজান মাসের শুরুতে এটা আমাদের প্রবণতা যে আমরা যখন বাজার করি, একেবারে বছরের মাসের শুরুতেই, রমজান শুরু হওয়ার 3 দিন আগেই যত চাল, মানে আপনার ডাল, চিনি, তারপরে রমজানের যে ছোলা, বুট, মুড়ি, এগুলো কিনে মজুত করি। এটা একটা মজুতদারির মতো অভ্যাস আমাদের, যে আমরা খাবো 30 দিনেরটা একসাথে কিনে। যখন আমরা মনে করি যে এই জিনিসটা আমাদের দরকার, তখন সবাই হুমড়ি খেয়ে পড়ি। এবং এই যে এখন একটা আলোচনা আসছে যে পেট্রোল বা অক্টেনের সংকট তৈরি হতে পারে, তেলের সংকট তৈরি হতে পারে, এখন সবার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে যত পারা যায় এগুলো সব গাড়ির মধ্যে ভরে রাখি, এরকম একটা মানসিকতা, যে সবসময় যাতে আমার এটা পরিপূর্ণ থাকে, এই একটা প্র্যাকটিস আমাদের আছে। সুতরাং আমার মনে হয় এটা আমাদের চরিত্রগত একটা বিষয়, যে আমরা প্যানিক হয়ে যাই এবং আমরা আমাদের নিজেদের স্বার্থটা সবার আগে সংরক্ষণ করার চেষ্টা করি, এবং সেটা সংরক্ষণ করতে গিয়ে দেশে নানামুখী সংকট তৈরি করি। আর আপনি ধরেন যে বিষয়টা প্রতিদিনই তো আসছে। আমি একটু আজাদ বন্ধুদের কাছে আসছি, তারপর আপনার কাছেও আসবো আবার। আপনারা সদ্য সরকারের মধ্যে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো যে ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যতিক্রমী যে বিষয়টা আমরা দেখেছি, যে সরকারের সব কিছু প্রায় 95% বিষয় প্রেস উইংই ব্রিফ করেছে। সেই কারণে আপনারা মানে অনেক বিষয়ের মধ্যেই এটি আপনারা জড়িত ছিলেন বলতে পারবেন। আমি এটা জানতে চাই যে আপনার কি মনে হচ্ছে, আপনার অবজারভেশনটা জানতে চাই। ঠিক 1-1.5 মাস চলছে এই সরকার চালাচ্ছে, সমালোচনা তো হতেই পারে, 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে সমালোচনা করার মতো এমন কিছু হয়নি। সরকারকে সময় দিতে হবে, এবং সরকার আসছে যখন, তখন অনেকগুলো সংকট আছে। আপনার কি অবজারভেশন শুনি, পরে আমার প্রশ্নটা আমি বলবো। না, এটা তো আপনি নিজেই আসলে উত্তর দিয়েছেন যে 1-1.5 মাস যথেষ্ট সময় নয় একটা সরকারকে আসলে মূল্যায়ন করার। কিন্তু একটা দুর্ভাগ্য বলতে পারেন যে সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন সাথে সাথে একটা বৈশ্বিক সংকটও শুরু হয়েছে। এটা সরকারের এখানে আসলে কিছু করার ছিল না। তো এরকম একটা সরকার দায়িত্ব নিয়ে তার সবগুলো নিয়োগও হয়তো সম্পন্ন হয়নি, বা নিয়োগগুলো প্রক্রিয়াধীন আছে। গুছিয়ে ওঠার আগেই এত বড় একটা বৈশ্বিক সংকট তাকে মোকাবেলা করতে হচ্ছে, এবং এই বৈশ্বিক সংকটের যে প্রভাব বাংলাদেশে, এটা আপনার অনেক বেশি। আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি শেষের দিকে, যখন মানে যাই হতো, তখন তারা একটা অজুহাত দাঁড় করাতো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তারা বাংলাদেশে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এরকম একটা অজুহাত দেখানোর তাদের প্রবণতা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের বিষয়টা ওইরকম না। মধ্যপ্রাচ্য, আমার বন্ধু মাহবুব যথার্থই বলেছে যে আপনার মধ্যপ্রাচ্যের উপর বাংলাদেশের অনেক কিছু নির্ভরশীল। বাংলাদেশের শুধুমাত্র আপনি যদি সৌদি আরব এবং আরব আমিরাত, এই দুটো দেশ আপনি বিবেচনায় নেন, এই দুটো দেশে বাংলাদেশে প্রায় 50 লক্ষ লোক বসবাস করে। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন, আমাদের ইকোনমির জন্য। তারপর বাংলাদেশ যে ক্রুড অয়েল যেটা আনে, সেটা পুরোটাই আপনার
মধ্যপ্রাচ্য থেকে আনে। জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ আমদানি নির্ভর দেশ, বিশেষ করে আপনার এলপিজি গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আনে। কাতারের সাথে বাংলাদেশের এই বিষয়ে 15 বছরের একটা চুক্তি আছে। তো এইরকম যখন বাস্তবতা, আপনি জানেন যে জ্বালানি যখন সংকট হয় তখন তার কারণে নানা অর্থনৈতিক সংকট দেখা দেয়। তো এই যখন বাস্তবতা, তখন সরকারকে এটা মোকাবেলা করতে হচ্ছে। এটা একটা কঠিন পরিস্থিতি, কিন্তু তারপরেও আশার বিষয়টা হচ্ছে যে সরকার যে রাজনৈতিক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, বিশেষ করে জনকল্যাণমূলক যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিলেন নির্বাচনের আগে, সেগুলো তারা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন নির্বাচনের পরপরই। এবং সেটা সামনে অনেক চ্যালেঞ্জ আছে, বড় বড় চ্যালেঞ্জ আছে। কারণ এই অর্থনৈতিক সংকট নতুনভাবে এই যুদ্ধের ফলে যে সংকটটা সৃষ্টি হলো, এটার ফলে সরকারকে অনেক ক্ষেত্রে ভর্তুকি বাড়াতে হতে পারে। ভর্তুকি যদি সরকার এদিকে বাড়ায়, তাহলে অন্যদিকে তাকে ভর্তুকি কমিয়ে আনতে হবে। আপনার তখন রাজনৈতিক এই অঙ্গীকারগুলো রক্ষা করা সরকারের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হতে পারে। এবং কিন্তু এই বিষয়ে তো আসলে যেহেতু বাংলাদেশ সরকারের বর্তমান যে নির্বাচিত সরকার যারা দায়িত্ব গ্রহণ করেছে, যেহেতু এই সংকটটা তারা তৈরি করেনি, তাদের পক্ষে এই সংকটটা মোকাবেলার জন্য আসলে সবার কাছ থেকে সহযোগিতাটাও প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে জাতীয় ইস্যুতে, রাষ্ট্রীয় ইস্যুতে সরকারকে বিশেষ করে এই সংকটটা মোকাবেলা সহযোগিতা করবে, এটা আমরা আশা করি। আপনি প্রেস সচিব হিসেবে কাজ করতেন, সেই অভিজ্ঞতা থেকে জানতে চাই যে আপনারাও এমন কথা বলতেন যেগুলো অনেক সময় মানুষের কাছে পৌঁছালেও মানুষ এক ধরনের কনফিউশনে থাকতো যে আসলে সরকার ঠিক বলছে কিনা। আজকে এই বারবার সরকারের থেকে বলা হচ্ছে যে এই প্যানিক বাইংয়ের মধ্যে যায় না। আপনার কি মনে হচ্ছে যে প্যানিক বাইংয়ের মধ্যে ভোক্তারা এখন ঢুকে পড়েছে এবং সরকার যে বলছে ঘাটতি নেই, সংকট নেই, সেই জায়গাটা ভোক্তারা বিশ্বাস করছে না? এখানে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দিকে যখন একটু কমিউনিকেশন ফেলিওর আছে, কমিউনিকেশন ফেলিওর এই অর্থে আপনার সরকার এখন বলছে যে যথেষ্ট পরিমাণ তেলের মজুদ আছে, কিন্তু আপনার যুদ্ধের একদম শুরুর দিকেই একটা ফুয়েল রেশনিংয়ের একটা ঘোষণা এসেছে। আপনার মোটরসাইকেলকে 2 লিটারের বেশি দেওয়া যাবে না, আপনার 2000 টাকা 20 লিটার বা এরকম কোনো একটা, আমার ঠিক এক্সাক্ট ফিগারটা মনে নেই, যে একটা নির্দিষ্ট পরিমাণ একটা রেশনিং করা হবে, হ্যাঁ, তেল এর বেশি দেওয়া যাবে না। আমি একদিকে বলছি যে আমার কাছে তেলের কোনো সংকট নেই, আরেকদিকে আমি বলছি যে এই রেশনিংয়ের ব্যবস্থাটা চালু করছি। জনগণের মধ্যে আসলে তখন একটা কনফিউশন তৈরি হওয়াটাই স্বাভাবিক। আমার যে তেলের সংকট নাই বা সংকট মোকাবেলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি আছে, এই মেসেজটা যদি প্রথম থেকে দেওয়া যেত, তাহলে হয়তোবা এই প্যানিক বাইংয়ের পরিস্থিতিটা তৈরি হতো না। আমার কাছে যেটা মনে হয় যে প্যানিক বাইংয়ের চেয়েও যে বিষয়টাতে আমরা নজর দিতে পারছি না পুরোপুরি, বা নজর দেওয়া উচিত বলে মনে করি, সেটা হচ্ছে স্টক পাইলিং। আপনি সরকারেরই হিসাব মতে আজকের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন সংস্থা আপনার 3,27,000 লিটার তেল এই মজুতদারদের কাছ থেকে উদ্ধার করেছে। আপনার বাইংয়ের ক্ষেত্রে আপনার তো গাড়ির যেটুকু ক্যাপাসিটি তার বেশি আপনি আসলে গাড়িতে নিতে পারবেন না। গাড়িতে মানুষ যদি তার ট্যাঙ্কি গাড়ির ফুলও করে, তাহলে তো সে একটা নির্দিষ্ট পরিমাণে বেশি নিতে পারবে না। কিন্তু মজুতদারদের তো কোনো সীমা পরিসীমা নেই। মজুতদাররা তাদের ইচ্ছামতো তেল মজুত করছে, লুকিয়ে রাখছে। এবং আরেকটা জিনিস সুকৌশলে অনেকের কাছে কেউ কেউ বলার চেষ্টা করেছে যে তেলের হয়তো দাম বাড়বে। আপনি জানেন যে বাংলাদেশে তেলের দাম প্রতি মাসে একবার অ্যাডজাস্ট হয়। সরকার যদি প্রথম থেকেই এই বার্তাটা দিতে পারত খুব জোরালোভাবে যে না, তেলের দাম বাড়ানো হবে না, কারণ অলরেডি তো বাংলাদেশ এলপিজির গ্যাসের দাম তো আজকে বাড়ালোই, এক ধাপে গ্যাসের দাম তো সমন্বয় হয়, এটা বাড়ে। গ্যাসের সংকট অনেক দিন ধরেই আছে গেছে, কিন্তু আমি তেলের আলোচনাটাই যদি আমরা যাই, তেলের দাম কিন্তু বাড়েনি। এই এপ্রিল মাসেও তেলের দাম বাড়েনি, এবং তেলের দাম যে বাড়বে না, এই মেসেজটা আরও অনেক জোরালোভাবে দেওয়া উচিত ছিল। যদি এটা দেওয়া যেত, তাহলে যারা তেলের দাম বাড়বে এই আশায় তেলের মজুদ করছে, তেল লুকিয়ে রাখছে, তা মানুষকে তার চাহিদা মতো তেল দিচ্ছে না, সরকারের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও,
তাহলে তারা এই সুযোগটা পেত না। আর সরকার তো আগেও বলেছে যে নির্বাচনের পরপর গুছিয়ে ওঠার আগেই আপনার এই সংকটটা যখন তৈরি হয়েছে, যে নজরদারি বা মনিটরিংয়ের যে ব্যবস্থাটা, তড়িৎ পদক্ষেপ যে সরকার নেবে, সেই সময়টুকুও কিন্তু সরকার পায়। আচ্ছা, আমার কথা হলো যে মন্ত্রী এই মন্ত্রণালয়ে আছেন তিনি কিন্তু মানে এই সরকারের, মাহমুদুর রহমান খান আপনার কাছে এই প্রশ্ন থাকলেও, যে এই সরকারের অনেকেই নবীন, এমনকি প্রধানমন্ত্রীও নবীন, কিন্তু যিনি জ্বালানি মন্ত্রী তিনি কিন্তু নবীন নয়, তিনি কিন্তু এই জ্বালানি খাতেই অভিজ্ঞ। কেন বুঝলেন না এই বিষয়টি, যেটি আজাদ মজুমদার বললেন যে প্রথমেই এই রেশনিং করাটা, এবং রেশনিং করাটা যে মানুষকে এক ধরনের প্যানিক বাইংয়ের দিকে নিয়ে যায়, এবং স্ববিরোধিতা, যে আমি যদি বলি সংকট নাই কিন্তু আমি রেশনিং করছি, তাহলে রেশনিং করছেন কেন আপনি? দেখেন, আপনি যখন এই যুদ্ধটা তো হঠাৎ করেই শুরু হয়ে গেল, যখন যুদ্ধটা শুরু হয়েছে তখন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে সামনের দিনগুলো আপনার কী রকম আসছে। আদৌ আপনি কোনো রকম, যেমন এখন আপনি সীমিত পরিমাণে হলেও তেল কিন্তু পাচ্ছেন, হরমুজ প্রণালী বন্ধ করার পরেও কিন্তু অনেক তেলের জাহাজ আসছে, কিন্তু আপনি কিন্তু নিশ্চিত না একটা সময় যুদ্ধটা যদি মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে লাগে তখন কিন্তু আপনি কোনোভাবেই তেল পাবেন না। সুতরাং আপনাকে একেবারে সারভাইভ করার জন্য বা একেবারে ক্রান্তিকাল যদি তৈরি হয়, সেই ক্রান্তিকালটা তৈরি হলে সেটা মোকাবেলা করার জন্য তো আপনাকে একটা পরিমাণ প্রস্তুতি থাকতে হবে। একেবারে রাষ্ট্রকে তো আপনি কলাপস করতে পারবেন না, আপনাকে তো ওই সতর্কতাটা অন্তত অবলম্বন করতে হবে যে যাতে আমি আমার বেসিক কাজগুলো করতে পারি। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে কি হয়, সবাই আনসার্টিন ছিল। সেই ক্ষেত্রে সরকার একটা সিস্টেম যে না ঠিক আছে চলার মতো, আমাদের যে প্রবণতাটা যেটা বললাম, যে আমাদের যে প্যানিকড হয়ে আমরা যে একেবারে ব্যাপকভাবে কেনাকাটা শুরু করে দেই, ব্যাপকভাবে আমরা মজুতদারি শুরু করে দেই, সেই জায়গাটা থেকে যে না আমরা সিস্টেমেটিক দিয়ে আমরা দেখি বিষয়টা কি আসে। এখনও কিন্তু সরকার দেখেন একটা মিতব্যয়ী হওয়াটা বা সতর্কভাবে চলাটা, এটা আমি মনে করি দোষের কিছু না। আর যে কথাটা বললো আমার সহ আলোচক সহ, যে আমরা এই সরকার গঠন করার পরে যেই জায়গাগুলোতে গত 17 বছরে ফেসিবাদী শাসক তাদের প্রত্যেকটা জায়গাতে, তারা তো এককভাবে শেখ হাসিনা ব্যক্তি কিন্তু, বা আমি যদি চাই এককভাবে আমার পক্ষে ফেসিস্ট হওয়া সম্ভব না, সে টোটাল রাষ্ট্রীয় একটা মেকানিজম তৈরি করেছিল, প্রত্যেকটা সেক্টরে তার একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, সুবিধাভোগী গোষ্ঠী, যারা তো এখন পর্যন্ত চাইবে যে সরকার যাতে ফেল করে। সুতরাং ওই সতর্ক অবস্থা, ওই জায়গাগুলোতে পরিবর্তন করার যে জায়গাটা, যে সুযোগটা, ধরেন আপনার বিগত সময়ে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তাদের পক্ষেও তারা কিন্তু একটা দলীয় সরকার না, তারা সবার মন জোগায় চলাটা কিন্তু খুব কঠিন। তাদের কিন্তু সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হয়েছে যে ঠিক আছে এইখানে যে আছে সে কার, কোন দলের, কোন দিকের বলা যায় না, ঠিক আছে আছে থাকুক। তো ওই জায়গাটাতে যে কাজ করবে এই সরকার, সংস্কারের কাজগুলো বা যে পরীক্ষিত লোকগুলোকে তার মতো করে বসাবে, সেই সুযোগটাও কিন্তু সরকার পেয়ে ওঠার আগেই এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি দেখেন আজকে সরকারের প্রত্যেকটা জায়গাতেই দায়িত্ব নেওয়ার পর থেকে এই জুলাই সনদের একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, এইটা নিয়ে আবার একটা সরকার যেদিনই শপথ নিয়েছে তারপর দিন থেকেই নানামুখী চ্যালেঞ্জ এসেছে। সুতরাং আমি মনে করি তারপরে অত্যন্ত দক্ষতার সহিত জুলাই সনদ নিয়ে আরো কাছাকাছি তারা আছে। আরো বিশদ আলোচনায় আমরা যাব। এরপরের এই হামের বিষয়টি আমি আসতে চাই। আজাদ মজুমদার, আপনার এই অবজারভেশনটাও জানতে চাই। আপনি যদি আমাকে 2 মিনিটের জন্য বলেন যে হাম হঠাৎ করে এটা তো আমাদের দিকে নেই, প্রবলেম হওয়ার কথা নয়, এবং এইটার জন্য কেউ গত সরকারকে, যেই সরকারের প্রেস সচিব, ডেপুটি প্রেস সচিব ছিলেন আপনি, সেই সরকারকে অভিযুক্ত করেছেন যে এই টিকা সেই সরকারের সময় ঠিকমতো পাওয়া যায়নি। না, আমার কাছে মনে হয় না এই অভিযোগটা ঠিক, কারণ আমরা তো ইউনিসেফের ডাটা দেখেছি যে টিকার কাভারেজ 90% উপরে ছিল। আপনার টিকার কাভারেজ যদি 90% উপরে থাকে আপনার, তাহলে টিকা ঠিকমতো দেওয়া হয়নি। এটা তো 2025 সালে টিকার কাভারেজ কমে যাওয়া, অপুষ্টি এবং নিয়মিত ক্যাম্পেইন বন্ধ থাকা, এটা তারা বলেছেন। টিকার কাভারেজ কমে গেছে, এই তথ্যটা ঠিক না। আপনার টিকার কাভারেজ নিয়ে প্রথমে একটা ড্যাশবোর্ডে যেই ইনফরমেশনটা দেওয়া ছিল, সেই ইনফরমেশনটা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটা কারেক্ট করা হয়েছে, বিকজ ইউনিসেফ থেকেও নিশ্চিত করা হয়েছে যে আপনার হামের টিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় 90% উপরে ছিল, এবং এটা আপনার একটা স্বাভাবিক পরিস্থিতিতেও টিকাটা এরকমই একটা
পরিমাণ শিশুদেরকে টিকাটা দেওয়া হয়, তো এটা কাভারেজ কম, এটা আপনি বলতে পারবেন না। আর টিকা ক্রয়ের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, আমরা দেখেছি কেউ কেউ বলেছে যে ইন্টারিম গভর্নমেন্ট টিকার ক্রয় করেনি। টিকা ক্রয়ের যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার 2024 সালের জুন মাসে। 2024 সালের জুন মাসে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্বে ছিল না। এখন আমাদের বাংলাদেশে এখন যা অবস্থা দাঁড়িয়েছে যে যা কিছু হারায় গিন্নি বলে ওই যে কেষ্ট বেটাই চোর, সব কিছুর দায় খুব সহজেই কি কেসটা বানানো হচ্ছে, সব কিছুর দায় ইন্টারিম গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে অনেকেই অনেকভাবে আসলে নিজেদের দায়িত্ব এড়াতে চায়। আমার কাছে মনে হয় যে এগুলো আনফেয়ার। মামুর রহমান, আপনার এই বিষয়ে আলোচনা থাকলে আমরা বিরতির পরে আসবো, এবং বিরতির পরে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যেমন অফিস সময় কিন্তু মন্ত্রিসভার বৈঠকে একটু আগে এটি ঠিক করা হয়েছে যে 9টা থেকে 4টা পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করেছেন, এবং ব্যাংক খোলা থাকবে 3টা পর্যন্ত। এগুলো সব এই জ্বালানি সংকটের কারণে, এবং স্কুলেও কিন্তু ওই যে 3 দিন অনলাইন, 3 দিন অফলাইন, 3 দিন ক্লাস করা হয়েছে। এইগুলো নিয়ে একটা আলোচনা থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। মামুর রহমান খান, আমরা যে কথাটি বলছিলাম আজাদ মজুমদারের, যে আজাদ মজুমদার এর আগের সরকারের ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন এবং তারা অনেক কিছুই সামলাতেন। সেখান থেকে আমি জানতে চেয়েছিলাম যে হামের যে টিকার যেই সংকটটি সৃষ্টি হয়েছে, এটার জন্য কিন্তু গণমাধ্যমে বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই টিকা কেনা বন্ধ হয়ে গিয়েছিল, বা তারা বন্ধ করে দিয়েছিলেন, বা তাদের কোনো একটা সমস্যার কারণে এই পরিস্থিতি এখন পোহাতে হচ্ছে। আসলে এই টিকার সংকটটা অবশ্যই আমাদের জন্য খুবই দুঃখজনক যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু শিশু আজকে পর্যন্ত 49 জন শিশু মৃত্যু হয়েছে, এবং এটা একটা প্যানিক তৈরি করছে। আসলে এটা একটা ভয়েরও কারণ, যে কারণ টিকাটা নিয়মিত না দিলে যে সংকটটা হয় এটা কত দূর গভীর হবে সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত আছি, কিন্তু নিশ্চিতভাবে বলা কঠিন হচ্ছে। আর এই বিষয়টাতে যেহেতু আমরা খুব বেশি দক্ষ না যে এই টিকাটা আসলে কতদিন আগে আনা হয়। কেউ কেউ বলছেন যে বিগত শেখ হাসিনা সরকারের সময় এই টিকা আর এটা প্রকল্পটা বন্ধ করা হয়েছিল, আবার কোনো কোনো মিডিয়া বলছে যে না এই অন্তর্বর্তীকালীন সময় বন্ধ করা হয়েছে। এটা সঠিক তথ্যটা এখন পর্যন্ত আমরা মানে ব্যক্তিগতভাবে আমি পাইনি, আমি পত্রিকাতে 2 ধরনের খবরই পেয়েছি। সেই ক্ষেত্রে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে এটার জন্য আসলে কোন সরকার দায়ী, বিগত ইন্টারিম গভর্নমেন্ট না শেখ হাসিনার সরকার। আর এই সরকার তো সবাই মাত্র এসেছে, তাদের তো এখনও এই প্রক্রিয়ায় বা এই পথে যাওয়ার সুযোগই তৈরি নেই। সো তাদের বিগত 2 সরকারের কনসিকুয়েন্সগুলো তারা ফেস করতেছে, এবং সেইটা একটা সব জায়গায় প্রত্যেকটা সেক্টরেই কিন্তু অব্যবস্থাপনা ছিল। ইন্টারিম সরকারও চেষ্টা করেছে, অবশ্যই আমরা বলবো যে অনেক জায়গা পরিবর্তনের, কিন্তু 17 বছরের যে জঞ্জাল তৈরি হয়েছিল, যে ফেসিস্ট এবং সুবিধাবাদী একটা গোষ্ঠী তৈরি হয়েছিল, বিভিন্ন খাতে দুর্নীতি, অনিয়ম, বিশেষ করে স্বাস্থ্য খাতে তো ব্যাপক দুর্নীতি ছিল। আপনি জানেন স্বাস্থ্য খাতের আমরা স্বাস্থ্যের মিঠু খুবই সমালোচিত, হাজার হাজার কোটি টাকার সিন্ডিকেট হয়েছিল। তো স্বাস্থ্য খাতটাকে বাংলাদেশ যে পৃথিবীর যে কোনো দেশে এটা একটা গুরুত্বপূর্ণ খাত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতটাও ধ্বংস করা হয়েছিল অন্যান্য খাতের মতো। সুতরাং তার এক ইফেক্টে কিন্তু পড়বে। কিছু কিছু কাজ কিন্তু আপনি যদি আজকে করে সেটার ফলাফলটা কিন্তু 5 বছর পরে এসে পড়ে। সুতরাং আমরা যারাই এখন যাই করি তার অনেক কিছুর সুফল কুফল কিন্তু বিগত ফেসিস্ট সরকারেরই আমাদের বহন করতে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আবার একটু আজাদ মজুমদারের কাছে আসতে চাই। এই হামের বিষয়টা তো অবশ্যই আছে, সেই বিষয় ছাড়াও আজকে কালের কণ্ঠে তারা বলছেন যে এটা তাদের অনুসন্ধানী রিপোর্টের নাম দিয়েছেন কিসের দেশ নিজেরটা আগে, অর্থাৎ ডক্টর ইউনূস দেশকে ফেলে আসলে নিজেরটা নিয়েছেন, এবং এই দেশ উদ্ধারের স্বার্থের কথা বলে তিনি তার বিভিন্ন ধরনের লাইসেন্স করেছেন। গ্রামীণ ট্রাস্টের উদ্যোগ সেই 22টি বিশ্ববিদ্যালয় আবেদন বছর বছর ধরে ঝুলে থাকলেও গ্রামীণ বিশ্ববিদ্যালয় আবেদন করার 3 মাসের মধ্যেই পেয়ে যায় অনুমোদন। তারা বলছেন আর কি। অনুসন্ধানে আরও বেড়ে আসে যে গ্রামীণ ব্যাংক
সরকারকে 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দেওয়া হয়, 666 কোটি টাকা কর্মকুফ করা হয়, এই এই বিষয়গুলো তুলে এনেছে। আমি ধারণা করি আপনি এটি পড়েছেন সেখানে। না, আমি পড়ি নাই, আচ্ছা, কারণ আমি পাঁচ- পড়ি নাই, কারণ আমি কালের কণ্ঠকে কোনো সংবাদ মাধ্যম মনে করি আচ্ছা, না। আমি আর একটু বলি, এখানে তারা আরো কি বলেছেন যে না, আমি আপনার এটা বলতে হবে না, আমি এই বিষয়ে আপনার নিউ এজ 1 বছর আগে রিপোর্ট করেছে এই সব বিষয়ে। সেখানে যেই প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো 1 বছর পরে এসে আবার এটা এই ধরনের কথা কেউ যদি বলে থাকে তাহলে সেটা তার বিষয়। আর যারা বলেছে তারা, আমরা কিছুদিন আগে দেখেছি যে তারা আওয়ামী লীগের পেজ থেকে সরাসরি কপি করে আপনার রিপোর্ট করেছে এবং সেটাকে অনুসন্ধান বলে নিজস্ব চালিয়ে দিয়েছে। তো যারা একটা ফ্যাসিস্ট সরকারের পেজ থেকে বা তাদের বয়ানটা সরাসরি কপি করে চালিয়ে দেয়, তাদেরকে আমরা আর যাই বলি অন্তত সংবাদ মাধ্যম বলতে পারি না। আর সংবাদ মাধ্যম যদি প্রকৃত অর্থে যদি কোনো সমালোচনা করে, তাহলে তো যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য নিয়েই তারা না, কালের কণ্ঠ যেই তথ্যগুলো তারপরে দিয়েছে, এই তথ্যগুলো- আমি কালের কণ্ঠর বক্তব্যকে ধর্তব্যের মধ্যেই আনছি না। আপনাকে বলেছি যে আমি এটা পড়িই নি, এটা আমার পড়ার কোনো প্রয়োজন মনে করিনি। তবে আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমি বলছি যে আপনি যে কথাগুলো বলছেন, যে অভিযোগগুলোর কথা এসেছে, এই অভিযোগগুলো আরও অনেক আগেই এসেছে। নিউ এজে আমি 1 বছর আগে নিউ এজে এই বিষয়ে একটা প্রতিবেদন হয়েছিল, সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ে আপনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনি কাইন্ডলি সেই রিপোর্টটা দেখে নেবেন। আচ্ছা, আমি মাহবুব রহমান খান আপনার কাছে জানতে চাই, কালের কণ্ঠ ধারাবাহিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্ট করছেন এবং সেটি দেখা যাচ্ছে যে এই পত্রিকাটাই বেশিরভাগ করছেন। একটি পত্রিকা হঠাৎ করে গেল সরকারের এত অনুসন্ধানী ভেতরে এত গুরুত্ব কেন দিচ্ছেন? আমি আসলে অনুসন্ধানী রিপোর্টে কখনোই দোষ দেখি না, যদি সেটা সত্যিকার অর্থে একটা অনুসন্ধানী রিপোর্ট হয়। এবং এই অনুসন্ধানী রিপোর্টগুলো বাংলাদেশে মনে হয় খুব কমই হয়, যে কারণে আমরা অনেকেরই অনেক অপরাধ চাপা থাকে। তো আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে 5 আগস্টের পরে এই আমাদের খুব কম মিডিয়াই আপনার অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে। এই যে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে বড় ধরনের অপরাধগুলো ঘটেছে, সেই বিষয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভিডিও ফুটেজ আছে, প্রচুর পরিমাণে অন্যান্য সাক্ষ্য প্রমাণ আছে, সে বিষয়ে কিন্তু তাদের কোনো অনুসন্ধানী রিপোর্ট নাই। খুব অবাক হবেন, খুব কম পত্রিকা বা কম মিডিয়াই কিন্তু এই অনুসন্ধানী রিপোর্টগুলো করেছে। কিন্তু বিএনপির আমলে হরতাল ধর্মঘট নিয়ে যে বিভিন্ন রকমের একটা অনুসন্ধানী রিপোর্ট চলে আসতো, দেখা যেত যে বিএনপির একজন নেতাকে একেবারে ধ্বংস করে দিয়েছে, যে সেটা অর্থ দিছে এরকম এরকম, এখানে গেছে ওখানে গেছে, এটা করছে। কিন্তু আমরা মিডিয়াতে যে বিষয়গুলো দেখেছি একেবারে দিনের আলোতে, আপনার অনেক মিডিয়াতে আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, লাইভ ভিডিওতে দেখেছি, কিন্তু সেইগুলো নিয়ে কিন্তু কোনো অনুসন্ধানী রিপোর্ট করে নাই যে না এই পুলিশ অফিসার অমুক সে অমুককে গুলি করেছে, এই যে ভিডিও ফুটেজ এটা এই দেখা গেছে। বা এই যে আপনার যারা ব্যবসায়ী শেখ হাসিনাকে একটা অনুষ্ঠানে বিভিন্ন রকমের সাহস দিয়েছে, এই যে হত্যাকাণ্ডের পর আমরা আপনার পাশে আছি, আপনার সাথে আছি, সেখানে কারা কি বলেছে, কিভাবে বলেছে, তারা কিভাবে ইন্সপায়ার্ড করেছে, সেগুলো নিয়ে কোনো অনুসন্ধানী রিপোর্ট নাই। গত ফেসিবাদী সরকার কিভাবে রাতের ভোটটা করেছে, এই রাতের ভোটটা করতে গিয়ে কাদের কাদের কোন কোন মেকানিজমগুলোকে ব্যবহার করেছে, কিভাবে ব্যবহার করেছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে কোনো অনুসন্ধানী রিপোর্ট দেখি নাই। এটা অত্যন্ত দুঃখ লাগে। এবং আপনার এই যে নির্বাচনগুলোকে কতভাবে কলঙ্কিত করা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু সেই প্রক্রিয়াগুলো নিয়ে সেগুলোতে কারা জড়িত ছিল, কাদের মাধ্যমে হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আপনার কোনো অনুসন্ধানী রিপোর্ট নাই। এই যে ফেসিস্ট একটা সরকার তৈরি হলো, এই সরকারটা তৈরির পিছনে কাদের কাদের অবদান ছিল, কারা যদি আমরা জুলাই সনদ নিয়ে অনেক কথা বলি, কিন্তু দেখেন আমাদের সংবিধানে অনেক ভালো ভালো কথা লেখা আছে। কোনো সংবিধান ফেসিস্ট সরকার তৈরি করে না। ফেসিস্ট সরকার নিজেই একটা ফেসিস্ট হয়ে যায়, তার জন্য সে যখন সংবিধানটা মানে না, সংবিধানে অনেক ভালো ভালো কথা আছে, সেটা মানে না। সংবিধান দিয়ে তো আপনি কোনো কিছু আটকে রাখতে পারবেন না। শেখ হাসিনার 7-এর খ দিয়ে বিপ্লব, গণ অভ্যুত্থান, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সব রহিত করার চেষ্টা করেছিল। কেউ শুনে নাই। জুলাই ধরেন সনদ দিয়ে আপনি অনেক কিছু দিয়ে দিলেন ভালো, কিন্তু এখন আমরা ক্ষমতায় আছি, ধরেন আমরা চিন্তা করেন এগুলো মানি না, আপনি কি করবেন? আপনি রাস্তায় নামবেন, কয়দিন নামবেন? তো এই যে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের একটা প্রত্যাশা ছিল যে 5 আগস্টের পরে অনেক ঘটনা বের হয়ে আসবে, অনেক অপরাধ যেগুলো রাজনৈতিকভাবে করা হয়েছে সেই অপরাধগুলোর মুখোশ উন্মোচন হবে, তার সাথে কারা জড়িত ছিল
সেগুলো বের হয়ে আসবে। বড় বড় দুর্নীতি হয়েছে, অনেক বড় বড় দুর্নীতি যেগুলো অকল্পনীয়, বিভিন্ন খাতে দুর্নীতি হয়েছে, সেগুলোর অনুসন্ধানী রিপোর্ট আসবে। আশ্চর্যজনকভাবে আপনি দেখবেন কোনো রকম অনুসন্ধানী রিপোর্ট নাই, কোনো রকমের আপনার মিডিয়ার তথ্য অনুসন্ধান নাই, তথ্যের রিপোর্ট নাই, না আছে আপনার, যা আসছে সোশ্যাল মিডিয়া থেকে। তো আপনি দেখেন আমাদের যে মেইন স্ট্রিমের মিডিয়াগুলো, সেগুলো কিন্তু এখন একটা গুরুত্বহীন হয়ে গেছে, কারণ তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যেমন অভাব ছিল, সেটা এখনও তারা সেই জায়গাটাতে ফিরতে পারেনি, যেখানে মানুষ সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে গেছে। এখন অনেকেই পত্রিকা পড়ে না, সোশ্যাল মিডিয়াতে দেখে কি করছে, এটা তো তাদের ব্যর্থতার বিষয়। সো আমি মনে করি যে অনুসন্ধানী রিপোর্ট যে কারোর বিরুদ্ধে আসে, হ্যাঁ আমার বিরুদ্ধে যদি একটা অনুসন্ধানী রিপোর্ট আসে, অবশ্যই আমার সাথে কথা বলা উচিত, আমার কাছ থেকে জানা উচিত আসলে ঘটনাটা সে যেভাবে বলছে বা যে অভিযোগটা আমার বিরুদ্ধে আনছে সেইটা সম্পর্কে আমার বক্তব্যটা কি, এবং সেটাও ওই রিপোর্টে সম্পৃক্ত করা দরকার। তো অনুসন্ধান রিপোর্টে আমি কোনো দোষ দেখি না। একটা পত্রিকা যদি ধারাবাহিকভাবে অনুসন্ধান রিপোর্ট করে কারো বিরুদ্ধে, তাতেও দোষের কিছু নাই, বাট সেই নিউজটা বস্তুনিষ্ঠ হওয়া উচিত এবং যার বিরুদ্ধে করছে তার সাথে এই বিষয়ে আলোচনাটা করা জরুরি। আজাদ মজুমদার, আপনার কোনো বলা আছে কিনা যে আমাদের এই গণমাধ্যম নিয়ে যেটি জেনারেলাইজডভাবে যে অবজারভেশনটা মাহবুবুর রহমান খান দিলেন? এটা তো খুবই সত্যি অবজারভেশন। আমরা একই পত্রিকা আপনার এক এক সময়ে এক এক সরকারের সময়ে এক এক চরিত্র ধারণ করে, এবং এক এক চরিত্র ধারণ করে তারা কখনো একটা সরকারকে আক্রমণ করে এবং কখনো আরেকটা সরকারকে আক্রমণ করে, কিন্তু তাদের নিজেদের বিষয়ে কোনো অনুসন্ধান করে না। আপনি দেখেন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে উনি বলেছেন যে 11টা প্রতিষ্ঠানের দুর্নীতির বা অর্থ পাচার বিষয়ে সরকার অনুসন্ধান করছে। এই অনুসন্ধান প্রক্রিয়াটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছে, তার ধারাবাহিকতা বর্তমান সরকারও রক্ষা করছে, এবং সে বিষয়ে একটা আপডেট মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তো সেখানে যাদের কথা বলা হয়েছে, আপনি এখন যেসব সংবাদপত্রের নাম উল্লেখ করছেন, তাদের মালিক পক্ষও কিন্তু এইসব পাচার টাচার এগুলোর ক্ষেত্রে এগুলোর জন্য অভিযুক্ত। খুব সুকৌশলে আজকে আমি যেহেতু আমি পত্রিকাটা পড়ি না, বিকজ আমি এটাকে পত্রিকা মনে করি না, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে তারা খুব সুকৌশলে নিজেদের নামটা বাদ দিয়ে অন্যদের নামটা দিয়েছে। তো এই রকম যখন বাস্তবতা হয় তখন তো আসলে গণমাধ্যমের উপর আস্থা থাকে না। গণমাধ্যমের এরা এখানে আমাদের কিছু সহকর্মী সাংবাদিক কাজ করছেন, তারা হয়তো জীবিকার তাগিদে কাজ করছেন, কিন্তু তাদেরকে তাদের মালিক পক্ষ ব্যবহার করে আপনার তাদের উদ্দেশ্য হাসিলের জন্য তাদের কাজে লাগানোর চেষ্টা করছেন। তো এরকম যখন হয় তখন সাংবাদিকতার প্রতিও মানুষের আস্থা উঠে যায়, এবং সংবাদ মাধ্যমের বা মূলধারার সংবাদ মাধ্যম তাদের প্রতিও মানুষের আস্থা থাকে না, এবং মানুষ আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে যায়, এবং সেখানে যে বিপদটা মত পেতে থাকে আপনার বিভ্রান্তিকর তথ্য বা গুজব, এআই, এই বিপদটার এই ফাঁদগুলোতে মানুষ সহজেই আসলে মানুষ ধোঁকা খায়, এবং আনফর্চুনেটলি মানে সত্যটাই হলো এক্ষেত্রে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়। আচ্ছা, আমরা একটু বিরতিতে যাব। তো বিরতিতে যাবার আগে আমি বিষয়টা এবার আসি, যেটি হলো জুলাই সনদ নিয়ে 11 অর্থাৎ শনিবারে বিক্ষোভ করবে রাজপথের। এটাই আন্দোলন, এটা সম্ভবত দ্বিতীয় কর্মসূচি জামাত ইসলামীর, এই বিরোধী দলের জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট, তারা এই আন্দোলন করবেন। তাদের অভিযোগ হলো সংস্কার ধামাচাপা দিয়ে সংবিধানের সংশোধনী আনতে চায় সরকার। আর আপনার কাছে, মাহবুবুর রহমান খানের কাছে প্রশ্ন থাকবে যে সংশোধনী এবং সংস্কার, এটি নিয়ে যেমন ব্যারিস্টার আন্দালিব পার্থ এই প্রশ্ন তুলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে আমরা তো সংশোধনী করতে, জুলাই সনদ নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে আসলে মূল বিরোধটা কোথায়? আজাদ মজুমদার, আপনি এই জুলাই সনদের সময় ছিলেন, যেই বিষয়গুলোতে বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেও এই সরকার সেই নোট অফ ডিসেন্টগুলোকে ঢেকে দিয়ে এক ধরনের ব্যালট পেপার তৈরি করেছিল, যেটি আসলে তারা বাধ্য হয়েছেন তখন এই কাজে যেতে, এই হ্যাঁ না ভোটের ক্ষেত্রে। এই ব্যাপারে আপনারও কথা থাকলে বলবেন। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার
স্বাগত। ইস্পাহানি মির্জাপুর জিরা। মাহমুদুর রহমান খান, আপনার কাছে আমি আইনগত জায়গাটাই জানতে চাই যে আসলে বিরোধটা কোথায়। এই যে জুলাই সনদ নিয়ে কারোরই কোনো মানে সরকারি দল এবং বিরোধী দল দুইজনেরই তারা বলছেন যে জুলাই সনদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যেমন ব্যারিস্টার আন্দালিব পার্থ বললেন যে আসলে প্রক্রিয়া নিয়ে কথা, প্রক্রিয়াটাতে কি সমস্যা। আবার এনসিপি বলছেন যে তারা সংশোধনের জন্য বসেন নাই, তারা সংস্কারের জন্য আসছেন, তারা অ্যামেন্ডমেন্টের জন্য আসেন নাই, তারা রিফর্মের জন্য আসছেন। এই যে রিফর্ম আর অ্যামেন্ডমেন্ট, এটা আইনের কি তফাৎ আছে কিনা? দেখেন, আমার মনে হয় এই বিষয়টা জুলাই সনদটা যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা ওইভাবে বলা ছিল না। বাস্তবায়ন প্রক্রিয়াটা আসে পরবর্তীতে অর্ডারের মাধ্যমে, জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে। এখন জুলাই সনদটাতে যদি এটা ঐক্যমত কমিশনের কাছে আপনার প্রস্তাব এসেছিল কিন্তু 166টা, পরে সেখান থেকে 84টা অনুচ্ছেদ গ্রহণ করা হয়। তো সেই 84টা অনুচ্ছেদের মধ্যে কিন্তু সবগুলো রাজনৈতিক দল আপনার ঐক্যমতে পৌঁছতে পারেনি। এটা ছিল জুলাই সনদের জন্য আমি বলবো একটা ব্যর্থতা। শুধুমাত্র ঐক্যমত্য কমিশনের কমিশনে যারা ছিল, তো ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল শুধু সেই সংস্কারগুলোই আনা উচিত ছিল। এখন ধরেন একটা রাজনৈতিক দল বিএনপি, তাদের নিজস্ব একটা ইশতেহার আছে নির্বাচনী, সেই ইশতেহারের সাথে সাংঘর্ষিক একটা প্রস্তাবনা জুলাই সনদে আসছে। তো বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো বিএনপি কি ক্ষমতা আসার পর তার নির্বাচনী ইশতেহার বাদ দিয়ে সেটা বাস্তবায়ন করবে? আপনি যে গণভোটটা হয়েছে সেটা তো ধোঁয়াশা সম্পন্ন একটা গণভোট। আপনি জুলাই এই সনদে যা আছে তা আপনি অ্যাজ ইট ইজ আপনি প্রতিস্থাপনের জন্য বললেন যে ঠিক আছে এই জুলাই সনদে যা আছে সব দিতে হবে, এইভাবেই তো বক্তব্যটা সবার কাছে উপস্থাপন হচ্ছে। তারা স্বাক্ষর করেছিল সেখানে তো অনেক নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কিন্তু আপনার নোট অফ ডিসেন্টটা তো আর কাউন্ট হচ্ছে না। তাহলে এখন একটা রাজনৈতিক দল, তাদের একটা নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, তারা জনগণের কাছে একটা ইশতেহার দিয়েছে, যেটাতে তারা যদি নির্বাচিত হয় তাহলে সেই ইশতেহারটা তারা বাস্তবায়ন করবে। তো সেইটা আছে একটা, জুলাই সনদ একটা। বিএনপি কিন্তু এখনও পর্যন্ত বলে নাই যে জুলাই সনদে যা আছে তার সাথে তারা দ্বিমত পোষণ করছে বা জুলাই সনদের বাস্তবায়নটা তারা করবে না। এখন বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে এটা এখন আমি ধরেন আমার বাসা থেকে আসছি, এখন আমি দুইটা প্রক্রিয়া আছে। একটা হচ্ছে আপনারা আমাদের গাড়ি পাঠান, এখন আমি আপনাদের গাড়িতে আসব। আর একটা হচ্ছে যে আমি আমার নিজের গাড়িতে আসব। এখন আমার এখানে আসাটা পৌঁছানোটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ আমার গাড়িতে আসলাম না আপনার গাড়িতে আসলাম, এইটা নিয়ে বিতর্ক করে সময় নষ্ট করাটা আমি মনে করি অহেতুক একটা সময় নষ্ট। এটা জাস্ট সংসদটাকে উত্তপ্ত রাখার একটা চেষ্টা ছাড়া আর কিছুই না। তবে আমার প্রত্যাশা ছিল যে দেখেন যারা এখন সংসদে আছে বিএনপি সহ অন্যান্য বিরোধী দল, তারা সবাই এই জুলাই আন্দোলনের সরাসরি অংশীদার। এটা বিরোধী দলে যারা আছে তারা যাই বলুক না কেন, বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ রাজপথে ছিল এবং সর্বোচ্চ সংখ্যক তারা ক্যাজুয়ালিটির শিকার হয়েছে। এবং গত 17 বছরে তাদের যে নেতাকর্মীরা যে পরিমাণে মামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, রাজনৈতিকভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এমনকি জুলাই যে আন্দোলন হয়েছে সেখানে আপনি দেখেন আন্দোলন শুরুর পর বিএনপির কতজন শীর্ষ নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, রাজপথে ছিল, ছাত্র দলের ছেলেরা ছিল, যুব দলের ছেলেরা ছিল, বিএনপির মূলধারা ছিল, আইনজীবীরা ছিল, প্রতিদিন আমরা প্রোগ্রাম করেছি। তো এখন আমাদেরও তো জুলাইয়ের প্রতি আমাদের একটা অনুভূতি আছে, এই ফেসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে আমাদের একটা অবদান আছে। আপনি যদি সেই অবদানটাকে অস্বীকার করে নিয়ে এসে এখন বলেন যে এরা জুলাইয়ের বিরোধী, এরা জুলাই মানে না, আমরাই জুলাই মানি, আমরাই জুলাইয়ের পক্ষ, তাহলে আপনি যে শহীদ ওসমান হাদির কথা বারবার বলেন নাকি, দেখেন ওসমান হাদি কিন্তু একটা কথা বারবার বলতো যে দেখেন আপনারা বিএনপিকে এতটা কর্নার করেন না যে বিএনপি আওয়ামী লীগের সাথে হাত মেলায় বা বিএনপির সাথে আওয়ামী লীগের একটা অ্যালায়েন্স হয়। সেই ক্ষেত্রে আমাদের পক্ষে কিন্তু এই জুলাইয়ের যে স্পিরিট সেটা বাস্তবায়ন করা খুব কঠিন। এখন এরা যে রাজনীতিটা করার চেষ্টা করতেছে, রাজনীতিটা কিন্তু এই জুলাইয়ের রাজনীতি করে বছরের শুরুতেই নির্বাচনের 5 বছর যে এইটা একটা দিয়েই ক্ষমতায় পরিবর্তন নিয়ে করে ফেলবে বা তারা ক্ষমতায় যাবে, এরকম একটা স্বপ্ন জামাত ইসলামী সহ 11 দলীয় জোট দেখতেছে। তাদের ধারণা যে 96 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছি, আন্দোলন করে বিএনপিকে সরাই দিয়ে জামাত তো আর আসে নাই, আসছে আওয়ামী লীগ। এরা আসতেই পারে, একটা সরকার নির্বাচনের পরবর্তী আর একটা সরকার বাংলাদেশ আসতেই পারে, এটি বাংলাদেশের রাজনৈতিক প্রায় ট্র্যাডিশন। এবং এটা আমি মনে করি ফেসিবাদী যে শাসন ব্যবস্থা সেটা কায়েমের জন্য একটা বিপক্ষে একটা ভালো শক্তি
এই যে রাজনৈতিক যদি 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেই সুষ্ঠু নির্বাচনটা তার জনগণ তাদের যে একটা ইচ্ছার বহিঃপ্রকাশ, সার্বভৌম ক্ষমতার যে বহিঃপ্রকাশ, সেটা যদি প্রকাশ করতে পারে। তো এখন বিএনপিকে যতটাই বলা হচ্ছে যে এরা জুলাইয়ের বিরোধী, এরা জুলাইয়ের কিছুই বাস্তবায়ন করবে না, এটা হচ্ছে তাদের বক্তব্য। বাস্তব কথা হচ্ছে যে বিএনপির সর্বপর্যায় থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের যে সনদে বিএনপি স্বাক্ষর করেছে, যেই বিষয়গুলোতে বিএনপির অঙ্গীকার করেছে সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবে। বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে বিতর্ক করার কোনো বিষয় নেই। আপনি জুলাই সনদ হলেও সংবিধান সংস্কারের মধ্যে সংবিধানে ঢুকবে, আর সংবিধান সংস্কার করে সংসদে বসে যে সংস্কারগুলো করা হবে সেগুলোও সংসদে ঢুকবে। সবগুলোর সংবিধানে যখন ঢুকবে সবগুলোর অবস্থা একই হবে, শক্তি একই হবে, প্রক্রিয়া যেটাই হোক না কেন। আজাদ মজুমদার, প্রশ্ন করবো আবার আসলে এই সম্পর্কিতই জানতে যাচ্ছি যে প্রশ্ন করলে আমি আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে আপনারা এই গণভোটের ব্যালটগুলো আপনাদের সরকারের সময় আপনি যে সরকারের দায়িত্ব পালন করেছেন সেখানে দেয়া হয়েছিল, তো বারবারই কিন্তু সেই ব্যালট পেপারের কথা তোলা হচ্ছে, এই বলা হচ্ছে যে সেখানে গণভোটের এই যেমন মাহবুব রহমান খান বললেন যে গণভোটটি ধোঁয়াশা। একটি টুইস্ট কিন্তু ভোটাররা করেছেন, সেটি হলো যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভোট দিয়েছেন বিএনপিকে, অর্থাৎ বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কথা বলেছেন ভোটার আবার গণভোটেও হাঁ ভোট দিয়েছেন যে ওইটাও বাস্তবায়নের কথা বলেছেন। বাস্তবায়নের পুরো দায়িত্ব হলো বিএনপিকেই এইটা সমাধান করতে হবে। তা আপনার কি মনে হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ওরা আমরা সংস্কারের জন্য আসছি, সংশোধন না, কিন্তু বিএনপি বলছে যে সংশোধনের মধ্যে কোনো তফাৎ নেই। দেখেন, বিরোধী দল যেটা বলছে সেটা তাদের বিষয়, আর বিএনপি কি বলছে সেটাও আপনার অবজারভেশন জানতে চাই। আমি একজন নাগরিক হিসাবে আমি কথা বলতে পারি। একটা জিনিস উনি বলেছেন যে বিএনপি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবেন, অবশ্যই এটা তো সত্যি কথা। তাদের নির্বাচনী ইশতেহারে যদি তারা কোনো অঙ্গীকার করে থাকে, মানুষ তো তাদের ইশতেহারটাকে ম্যান্ডেট দিয়েছে, তারা সেটা বাস্তবায়ন করবে। তো একইভাবে তারা যেটার জন্য ভোট চেয়েছে, প্রকাশ্যে তারা জুলাই সনদের পক্ষে তারাও তো ভোট চেয়েছে, তো তারা যেহেতু এটা জনগণের কাছে তাদের দলের চেয়ারম্যান ভোট চেয়েছেন, সুতরাং তাদের আহ্বানে সাড়া দিয়েও তো জনগণ ভোট দিতে পারে, কারণ যেহেতু বিএনপিকেই জনগণ ম্যান্ডেট দিয়েছে। সো বিএনপি যে জিনিসটা চেয়েছে সেটার প্রতি জনগণের সায় থাকতে পারে, এবং সেই সায়টাও হতে পারে যে জুলাই এই গণভোটের রায়। তো আমরা আশা করব যে জনগণ যে রায়টা দিয়েছে সেটা তারা বাস্তবায়ন করবে। প্রক্রিয়া নিয়ে ভিন্নতা থাকতে পারে, মতভিন্নতা থাকতে পারে। মাহবুব উনি বলেছেন যে সংসদকে এটা নিয়ে উত্তপ্ত করার কোনো কারণ নেই। আমি এই উত্তপ্ত শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আমার কাছে মনে হয় এটা উত্তপ্ত না বলে আমরা যদি এটা বলি যে সংসদটা প্রাণবন্ত যদি হয়, এটা উত্তপ্তর বদলে যদি আমি বলি এই বিষয়ে যদি প্রাণবন্ত আলোচনা হয়, তাহলে আসলে আমাদের দেশের মানুষের জন্য যেটা ভালো, কারণ সেটা সংসদের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা সবাই চাই রাজনীতিটা সংসদে থাকুক, সংসদে যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা এই রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন, আলোচনা করে একটা গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা এগিয়ে যাবেন। নির্বাচিত সংসদ জনগণের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে, এটাই আমাদের সবার চাওয়া, এবং সেক্ষেত্রে যুক্তি হবে, তর্ক হবে, সরকারি দল তার। ঠিক আছে, আমি এর সাথে আরেকটু ছোট্ট করে যোগ করি। আমাদের বিখ্যাত ফটোগ্রাফার শহীদুল আলম এবং ফাহিম মাসরুর এদের একটা ছোট অংশ কিন্তু তারাও বলছেন যে গণভোটটাকে মেনে নিতে, যদিও বিএনপির পক্ষ থেকে এখনো কোনো বুদ্ধিজীবী বা সুশীল সমাজ সেভাবে গণভোটের বিরুদ্ধে বা গণভোটের মানার প্রয়োজন নেই বা যৌক্তিকতা তুলে ধরে কোনো ধরনের অনুষ্ঠান করেনি। তবে এরা কিন্তু এক ধরনের প্রোগ্রাম এনেছেন, যে ছোট্ট একটা অংশ হলেও সুশীল সমাজ যদি তাদের বলা হয় তারা এনেছে। সেই জায়গাতে বিএনপি কি করবে? বিএনপির জায়গাটা কি গণভোটের বিষয়টা? আমরা তো প্রত্যাশা করব যে তারা ওনারা গণভোটের যে রায় সেটা ওনারা বাস্তবায়ন করবেন। গণভোট তো সংবিধানে নেই। গণভোট সংবিধানে তো আগেও ছিল না, কিন্তু তার আগেও তো গণভোট হয়েছে, তাই না? এমন তো না যে দেশে এটাই প্রথম গণভোট। সো এইগুলা আসলে অর্থহীন তর্ক, এটা নিয়ে কথা না বলে, কারণ গণভোট হবে, গণভোট প্রয়োজনীয়তা আছে, এগুলো নিয়ে তো একটা রাজনৈতিক ঐক্যমত্যই তৈরি হয়েছিল। গণভোটের প্রয়োজনীয়তার কথা একই দিনে যাতে গণভোট হয় সেটাও রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। সো গণভোটের কথা সংবিধানে নাই, এ কথা বলে গণভোটকে আন্ডারমাইন করা বা জনগণের যে রায়টা এটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে
অপ্রয়োজনীয় বিষয়। এগুলো নিয়ে কথা না বলে আমরা বরঞ্চ এটা জনগণ একটা সুস্পষ্টভাবে তাদের রায়টা দিয়েছে। এই রায়টা বিএনপিও আমি বিশ্বাস করি যে এটাকে সম্মান করে। এখন এটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতভিন্নতা থাকতে পারে, গণতান্ত্রিক একটা দেশে মতভিন্নতা থাকবে, এটা খুব স্বাভাবিক। এটা নিয়ে আলোচনা হবে। আমাদের এখন সংসদ আছে, অনেকদিন পরে বাংলাদেশে একটা সংসদ হয়েছে, যে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা আছে এবং সত্যিকার অর্থে একটা সরকারি দল এবং একটা বিরোধী দল আছে। কোনো ডামি বিরোধী দল নাই যে ডামি বিরোধী দল আপনার এসে মানে সরকারেরই বক্তব্যের প্রতিধ্বনি করবে। এখন বিরোধী দল তার রাজনৈতিক অবস্থানটা সংসদে ব্যাখ্যা করবে। দেশের মানুষও সংসদের কার্যক্রম দেখছে, লক্ষ্য রাখছে। কোনো দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক দল যদি কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে আবার জনগণের মুখোমুখি হতে হবে, সেটা রাজনৈতিক দলগুলো মাথায় রাখবে। তো আমরা আশা করি, নাগরিক হিসেবে এই মুহূর্তে আমরা আশা করি যে জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে বা জনগণের চাওয়াটাকে সম্মান জানিয়ে রাজনৈতিক দলগুলো তাদের সিদ্ধান্ত আমরা একদম শেষ মুহূর্তে 1 মিনিট সময় দিতে পারি। সেটা হলো যে গণভোটের বিষয়ে আপনার পরামর্শ কি বিএনপি সরকারের প্রতি বা বিরোধী দলের প্রতি, যে গণভোটের জায়গাটা, বা আপনি কি মনে করেন? দেখেন, একটা বিষয়, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা তো সংসদে গেছেন আইন প্রণয়নের জন্যই, এবং তাদের সেই আইন প্রণয়নের ক্ষমতাই আছে। হ্যাঁ, জনগণের সার্বভৌমত্বটা আসলে এক্সারসাইজ হয় কিভাবে? তা তো সংসদের মাধ্যমে হয়, সংসদ সদস্যদের মাধ্যমে হয়। সুতরাং সেই সুযোগটা আছে সংসদ সদস্যদের। সংবিধানে আমাদের যেসব জিনিস সংস্কার করার সেই সুযোগটা এখনও আছে। আমি মনে করি যে সংসদে, যেটা আমার সহালোচক বলেছে, যে দীর্ঘদিন পর একটা নির্বাচিত সংসদ হয়েছে, এখানে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সরকারি দল এবং বিরোধী দল জনগণের জন্য কল্যাণমুখী এবং জুলাইয়ের যে সনদ, সেইটার যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা ধারণ করে সংস্কার কাজ করবে। এবং সেখানে বিএনপি বারবারই এই নিশ্চয়তা দিচ্ছে যে জুলাই সনদের মধ্যে বাস্তবায়নে আমাদের কোনো মাত্র অনীহা নাই, আমরা এটার পক্ষে আছি। সুতরাং দেখা যাক, সরকার মাত্র গঠন করা হয়েছে, আশা করি আমরা আশাবাদী থাকি, সেটাই ভালো হবে মনে হয়। আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরাও এই প্রাণবন্ত সংসদকে প্রাণবন্তই দেখতে চাই, তবে গঠনমূলক সমালোচনা শুনতে চাই। সরকারের যে কোনো সাফল্যে যেমন বিরোধী দল, অর্থাৎ শ্যাডো গভর্নমেন্ট বলে, যদিও বিরোধী দল বলেছিল যে তারা একটা শ্যাডো মিনিস্ট্রি দিবে, আশা করি হয়তো বা দিবে কোনো একটা সময়। আবার একইভাবে সরকারের যে কোনো ধরনের সরকারের ভুল মানালো জনগণের জন্য ক্ষতি, সেই জায়গাটা সমালোচনার মাধ্যমে তুলে ধরবে বিরোধী দল। এই ধরনের সংসদ আমরা অনেক দিন দেখি না, আমরা দেখছি, সেটা অনেক বড় পাওয়া। দেখা যাক যে সামনে কি ঘটে। তবে এখন পর্যন্ত এই প্রাণবন্ত সংসদ সাধারণ মানুষকেও অনেকটা উজ্জীবিত করেছে, এবং সেটার দিকে তাকিয়ে থেকে শেষ করছে আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।